জয় গুরু বন্দে পুরুষোত্তমম। বড়াল বাড়ির সামনে চত্বরটি তখন বেশ ফাঁকা। চেয়ারে বসে আছেন মূর্ত লক্ষ্মীমা শিশি বড়মা। আশ্রমের একদল মেয়ে দুটি চৌকো কেটে কোট কেটে দুটি দলে ভাগ হয়ে খেলছে। মা দেখছেন ইলাটিং বিলাটিং শৈল, কিসের খবর আইলো, রাজামশাই একটি বালিকা চাইল। কোন বালিকা চাইল? প্রশ্ন আর উত্তর দেওয়া না চলছিল। এরপর কাবাডির মতো উল্টো দল এসে একটি মেয়ে এসে ছুঁয়ে দিয়ে যাবে বিপরীত পক্ষের একজনকে। তখন ওই দলের মেয়েরা সমবেতভাবে বলবে, নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে। জগজ্জননী অনেকক্ষণ ধরে ওদের খেলা দেখছিলেন। আশেপাশে ছিলেন সদ্য সুনীলকরণ দা। আমার ধীরেন্দাকে ডাক দিয়ে বললেন, এই ওদের ডাক তো একবার। আশ্রমিক কিশোরের কাছে এসে তিনি বললেন, এই খেলাটা তো একদম ভালো নয়। যে রাজা রোজ একটা করে মেয়ে চায় সে তো মোটেই ভালো রাজা নয়, তাকে দূর করে দেওয়াই উচিত। আর তোরা কি এরকম মেয়ে নাকি যে রাজা ডাকলেই সাড়া দিতে হবে? কাল থেকে অন্য খেলা খেলবি, এটা আর নয়। স্মিত হেসে ওই মেয়েরা গিয়ে অন্য খেলা শুরু করলো। লক্ষ্মীস্বরূপ মৃদু মৃদু মধুর হাসতে লাগলেন। খেলার মধ্যে দিয়ে কোনো ভুল বার্তা যেন না যায় সেদিকে মায়ের দৃষ্টি ছিল। লক্ষ্মীস্বরূপ মৃদু মৃদু মধুর হাসতে লাগলেন। খেলার মধ্যে দিয়ে কোনো ভুল বার্তা যেন না যায় সেদিকে মায়ের দৃষ্টি ছিল। দেওঘর লীলার প্রথম ভাগে আশ্রমে তখন ইলেকট্রিসিটি আসেনি। কোনো রকম উপদ্রব যাতে না হয় তাই ঠাকুরবাড়ি ঘুরে ঘুরে পাহারা দিতেন। প্রত্যেক দিনেই সন্ধ্যাবেলায় তাদের হাতে একখানা করে বড় লাঠি আর একটি জোরালো টর্চ লাইট দিয়ে দেওয়া হতো। সকালে আবার একটি নির্দিষ্ট স্থানে জমা দিয়ে আসতে হতো। পাহারা ঠিকমতো চলছে কিনা তা শিশি বড়মা নিজে তদারকি করতেন। রাত 2-2:30টার সময় উঠে নিঃশব্দ পদসঞ্চারে অতন্ত হয়ে ঘুরে বেড়াতেন পুরুষোত্তম লীলা সঙ্গিনী। পাহারাদারও জানত তিনি যে কোনো মুহূর্তে এসে পড়তে পারেন। তারা সদা সতর্ক থাকতেন। দূর থেকে তাদের আসতে দেখেই আরও সাবধান হয়ে যেতেন। একদিন একটা মজার ঘটনা ঘটে। একজন পাহারাদার বারান্দায় টর্চ আর লাঠি রেখে ঘুমিয়ে পড়েছে। ওঘরে নাক ডাকছে। রাত গভীর। জগজ্জননী শিশি বড়মা হাঁটতে হাঁটতে সেখানে এসে পৌঁছালেন। তারপর নিঃশব্দে তার লাঠি আর টর্চটি তুলে নিয়ে গিয়ে নিজের ঘরে চলে গেলেন। এদিকে ঘুম ভাঙে সেই পাহারাদার দেখতে পাচ্ছেন যে তার টর্চ আর লাঠি নেই। ব্যাস, তার তো পিলে চমকে গেছে। সকালেই টর্চ আর লাঠি জমা দিতে হবে। তখন সে কি করে রাতে ঘুমিয়ে পড়ে সে যে গুরুতর অপরাধ করেছে সেটা সে বুঝতে পারে। মোটামুটি আন্দাজ করে বুঝতেও পারে শিশি বড়মা এসেছিলেন, ধরেও ফেলেছেন তার কাজে গাফলাতি। টর্চ আর লাঠি তার হেফাজতে আছে। সে কোনোর দিকে না তাকিয়ে সোজা মায়ের ঘরের সামনে গিয়ে একেবারে হাউমাউ করে কান্না জুড়ে দিল। তাকে একটু ভড়কে দেওয়ার জন্য মা মৃদু হেসে বললেন, তোর টর্চ আর লাঠি আমি কি করে কি হয়েছে জানি। পাহারাদারটি দারুণ ভয় পেয়ে গেছে। সে এত সেও জানে মায়ের করুণা ছাড়া এই যাত্রা উদ্ধার আর কোনো উপায় নেই। সে বারবার তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে লাগলো। মায়ের ঘরের দোরগোড়ায় মাথাও ঠুকছে। সে এক দৃশ্য। মা কি তার সন্তানের ব্যথা সইতে পারেন? একটু পরে তার টর্চ আর লাঠি বের করে বললেন, আর যেন পাহারা দেওয়ার সময় ঘুমিয়ে পড়িস নে। লোকটি আজ্ঞে না মা বলতে বলতে প্রণাম করে টর্চ আর লাঠি যথাস্থানে জমা দিতে চলে গেল। রেডিওতে ক্রিকেট ভাষ্য শুনছেন, ভারতের খেলা। শিশি বড়মা জিজ্ঞাসা করলেন, কারা ব্যাট করছে, কে ব্যাট করছে? বিরুদা বললেন, ও নেল ব্যাট করছে। শিশি বড়মা বলে উঠলেন, ঠাকুর, অনিল যেন আউট না হয়। ধীরুদা বললেন, মা ও তো সাহেব, ও অনিল নয়। হেসে পরমা প্রকৃতি মা আমার শিশুর মতো বললেন, ঠাকুর, ও যেন আউট হয়ে যায়। সন্ধ্যার পর আশ্রমের মায়েরা এসে তার কাছে একত্রে হাজির হতেন।
নারী জীবনের করণীয় ও পালনীয় প্রসঙ্গে গল্প ছেড়ে শিশুরাম অনেক কথা বলতেন। বলতেন ব্যক্তি জীবনে নানা অভিজ্ঞতার কথাও, মাঝে মাঝে হাসির গল্প হতো। জ্যোতির্ময়ী মা আমার হয়তো সামান্য একটা কথা বা ঘটনা উস্কে দিলেন, অমনি সারা ঘর হৈ হৈ হাসিতে পূর্ণ হয়ে যেত। তখন পাশের ঘরে শ্রী ঠাকুর হয়তো প্রয়োজনীয় কথাবার্তা বলছেন, তিনি কিন্তু ওই স্বতঃস্ফূর্ত আনন্দধ্বনিতে কখনো বিরক্ত হতেন না। হাসির হুল্লোড়ের শব্দ বেশ উচ্চগ্রামে পৌঁছে গেল না, তিনি উপভোগ করতেন সবার মনের এই খেলামেলা উচ্ছ্বাস। বরং কৌতূহলের সঙ্গে মাঝে মাঝে স্মিত হাসতে বলতেন, কেমন যেন তাড়ির আড্ডার মতো, তাই না? রাতে শ্রী ঠাকুর ভোগের আগে পর্যন্ত শ্রী বড়মার কাছে চলত এই বোধি বিজড়িত আনন্দমুখর মজলিস। ঠাকুরের ভোগের সময় হলেই তিনি উঠে যেতেন। একবার মাতৃ সম্মেলনে সভানেত্রী করা হয়েছিল তাকে। এক সময় তিনি বললেন, তোমরা যাকে নিয়ে এই সভা করছো তার এখন ভোগের সময় হয়েছে, আমি চললুম। সেবাতেই যে লক্ষ্মীর আনন্দ, খুশির জোয়ার উপচে পড়ে হৃদয়ে দুকুল ছাপিয়ে। একবার শ্রী ঠাকুর তার এক আলোক সামান্য সুন্দরী নাতনির দিকে তাকিয়ে বলছেন, দেখতে শুনতে কিন্তু ভারী সুন্দরী হয়েছে, কার নাতনি দেখতে হবে তো? শ্রী বড়মা সে কথা শুনে হাসতে হাসতে বলছেন, আমিও তো তাই কই, কার নাতনি দেখতে তো হবে তো? নিজের ছোটবেলার অনেক সুখ দুঃখের কথা বলতে গিয়েও তার মুখে ছিল অম্লান হাসি। শ্বশুর বাড়িতে সবার কাছে বোকা খেতেন। একবার সুজি রাঁধতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলেন, কোনো কাজ না বলতে না বিশ্বজননী। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, এই যে কারণে অকারণে বকাঝকা করতেন ওরা, এতে আপনার মনে কষ্ট হতো না? মা শুনে হেসে ফেললেন, বললেন, মোটেই না, কারণ আমি তো কাজ জানি নে, আমার তো শিখতে হবে। কিন্তু এইভাবে কাজ করতে করতে শিখতে শিখতে বকা খেতে খেতে 14 বছর বয়সের মধ্যে আমি একেবারে দক্ষ হয়ে গেলাম। কোনো রাগটাগ নেই, লুকোছাপা নেই। হাসতে হাসতে মা আমার হাট হাট মেলা ধরছেন তার সদ্য পরিণতা জীবনের ছবি। তিনি হাসছেন, সাথে সাথে হাসছে তার সন্তানেরাও। সেই হাসিতে ভোগের খুশির রং রাশভারী হলো। খটখটে শুকনো কথাবার্তা কখনো বলতেন না তিনি। মার খেয়েও মায়ের আমার রাগ নেই, অপমানে গুমরে থাকা নেই। লক্ষ লক্ষ সন্তানের পরমারাধ্যা হয়েও নিজের ছেলেবেলার ত্রুটি বিচ্যুতির কথা অবলীলায় বলে যেতে ক্ষান্তি নেই। বলছেন, একবার আমাকে বাড়িতে ঘি ভাত রাঁধতে বলল। জিজ্ঞাসা করতে আমি বললাম, হ্যাঁ পারবো নে, কিন্তু ঘি ভাতের যে ফ্যান ফেলতে নেই তা কি আর আমি জানি? শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে, ফ্যান গেলে ফেলছি। আর একবার আমাকে তালক্ষীর বলতে করতে বলা হলো। তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিতে যে তালক্ষীর করতে হয় তা কি আর জানি? আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আঁটি ছেড়ে জাল দিচ্ছি। সেদিক আবার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়াবার নেমন্তন্ন করেছিল। আমি সকলের পাতের কাছে বাটিতে করে একটা করে আস্ত তালের আঁটি একটু দূরে দুধের মধ্যে করে বসাইয়ে দিলাম। শ্বশুর তো দেখে বলেন, এ করেছ কি? তারপর বলে দিলেন তালক্ষীর কেমন করে করতে হয়। তখন শিখলাম তালক্ষীর করা। কথায় কোনো আড়াল আবডার নেই, বাধা বন্ধহীন শিবের সংসার। কোনো চৌকাঠ নেই, বন্ধ দরজা নেই, আছে বহুমুখী উঠাপড়ার স্পন্দন। জীবনের উঠাপড়া আর হয়ে ওঠা কথা এখনকার মেয়েদের কাছে আদর্শ আমার বিশ্বজননী। প্রতি পদক্ষেপে অনেক কিছু শেখবার আছে তার জীবনে,
বহমানবতা থেকে ভালো লাগে স্মৃতিস্মরণী ধরে এগিয়ে যাওয়ার মুহূর্তগুলি স্নেহ মমতা সিক্ত আবেগ আদর্শ এক যাপন লিপি, কোথায় দুঃখ হতাশা বা অপমানে, যা আসক্তিতে নয়। অনেকের বাধাকে বাধ্য করেই ডালপালা মেলে দেয় মায়ের অস্তিত্ব। প্রশ্নাতীত এক সহ্য ধৈর্য সহনশীলতা, গল্প বলার মুসলিনিয়ান মুগ্ধ করে আমাদের। নকশিকাথার মাঠের আজকের নারীর চেনা ছকের বাইরে মঙ্গলময় রূপ জগতের বিশ্বরূপ থেকে কয়েকশো যোজন দূরগামী আছে শুধু নিরাময়ের স্নিগ্ধ সবুজ আর ঐকান্তিক আরোগ্যের স্বর। হাসতে হাসতে মা বলে চলেন, আবার আমার পেছনে লাগার লোকও কম ছিল না। এই যে হরিদাস ভট্টাচার্যের মা, ও করতো কি? একদিন আমি রান্না করে দেখেছি, সবাইকে খেতে দেবো, উনি এসে পালায়ে পালায়ে আমার সব রান্নার মধ্যে খানিকটা করে নুন দিয়ে দিলেন। খাওয়ার সময় সবাই দেখে নুনে পুড়ে গেছে। তখন উনি চেঁচায়ে বলতে লাগলেন, আর কেডা, এই বইয়ের কাজেই এরকম, নুন দিয়ে পোড়াইয়ে দিয়াছে। প্রগতির অভিসারী নারীবাদীরা এই ত্যাগের মূল্য কতটা বুঝবেন আমরা জানি না। বুঝলে সমাজের চেহারাটা অন্য রকম হবে। এমন মায়াময় প্রকৃতির সারল্যকে বোঝা এবং চর্চা তাকে ফুটিয়ে তোলবার মধ্যেই আসে সাংসারিক শান্তির আসল নিদান। শিকড় দিয়ে আঁকড়ে থাকা মাটি এবং শস্যকে, এটাই মায়ের অনায়াস সাধনা। সমস্ত না পাওয়াগুলো জমে জমে স্থবির পাথর হয়ে ওঠে না, বরং বয়ে চলে সৃজনের নির্ঝরণী। যন্ত্রণার তীব্র নীল থেকে নিরাময়ের স্নিগ্ধ সবুজে। এই এখন প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে জীবনযাপনের সম্পর্কের বুনট। তার জের এসে পড়েছে পরিবারে। তখন সব বেদনা অতিক্রামী মধুর আমরা মায়ের হাসিটি আমাদের চেতনার দিগন্তরে নতুন করে রাঙিয়ে দিয়ে যায়।